ভৈরবগড় এমন একটা রাজ্য যেটা হিমালয়ের একেবারে নিচে রয়েছে। ওখানকার রাজা সূর্যভানু। রাজা সূর্যভানুর দুটো রানী রয়েছে, রানী কমলা আর রানী মৃগনয়নী। রাজা সূর্যভানু ওনার ছোট রানী মৃগনয়নীকে খুব ভালোবাসতেন। ওনার কোনো রকম কষ্ট উনি সহ্য করতে পারতেন না। রাজার মন্ত্রী খুবই খারাপ মানুষ ছিলেন। উনি সব সময় রাজার চোখে ভালো সেজে থাকতে চাইতেন। ভালো সেজে থাকার জন্য উনি সব রকমের চক্রান্ত করতে পারতেন। একবার রাজ্যে রাজমিস্ত্রির কাজের জন্য ভোলা নামের একজন গ্রামের লোক রাজমহলে মেরামতের কাজ করছিল। আরে, তুমি তো খুব ভালো কাজ জানো, তোমার হাতের কাজ তো বেশ ভালো। নাম কি তোমার? মহারাজ, আমার নাম সর্বব্যাপী। আমার কথার মানে হলো আমার নাম ভোলা, আর আমি আপনার রাজ্যতেই থাকি। বাহ, খুব ভালো। তোমার নামটাও আর তোমার কাজটাও। কি মন্ত্রী, এই রাজা না একে আমার মহলে কাজ দিয়ে দেয়, আমাকে কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। মহারাজ, এর থেকেও ভালো কাজ করে এরকম অনেক লোক আছে আমাদের রাজ্যে। হতে পারে মন্ত্রী, কিন্তু আমার ভোলার কাজ খুব ভালো লেগেছে। তুমি ওকে মহলে কাজের জন্য নিযুক্ত করে দাও। মহারাজ ভোলার দ্বারা তৈরি করা শিল্প কার্যটি দেখতে থাকেন। এর মধ্যে মন্ত্রী ভোলাকে বলে, চুপচাপ করে মহারাজকে বল যে এখানে তুই কাজ করতে পারবি না। কিন্তু আমি এটা কেন বলবো? এরকম সুবর্ণ সুযোগ কেউ হাতছাড়া করতে চাইবে? কি হলো মন্ত্রী, রাজমহলে কাজ করতে ভোলার কি কোনো আপত্তি রয়েছে? না না মহারাজ, আমার কোনো সমস্যা নেই। তাহলে ঠিক আছে, কাল থেকেই কাজ শুরু করে দাও। মন্ত্রী ভোলার দিকে তাকায় আর মুখ বেঁকিয়ে রাজার পিছন পিছন চলে যায়। একবার মহলে একটি কার্যক্রমের আয়োজন করা হয়েছিল, যেখানে মহলের সমস্ত লোকের পরিবারও উপস্থিত ছিল। ওই কার্যক্রমে ছোট রানীর মা তার মেয়েকে একটি বহু মূল্যবান হিরে শোভিত হার দেন। মা, এই হারটা তোকে তোর বাবা দিতে চেয়েছিল, কিন্তু উনি তো আর এখন বেঁচে নেই, তাই ওনার শেষ ইচ্ছেটা আমি পূরণ করছি। এটা নিয়ে নে। এত দামি হার মা, কিন্তু বাবার যখন ইচ্ছা ছিল তখন তো আমি বারণ করতে পারি না, তাই না? তোমাকে অনেক ধন্যবাদ মা। রানীর মা ওই হারটা রানীকে পরিয়ে দেন, আর ওই হারটা দেখে সবাই অবাক হয়ে যায়। মহারানীর হারটা দেখো, কি সুন্দর। আর এইদিকে আমার একটা বর হয়েছে, একটা শাড়িও কান্নাকাটি করলে তারপর দেয়। আমার কথা কান খুলে শুনে নাও, আমার এই রকমই একটা হার চাই। হ্যাঁ হ্যাঁ, আমিও দিয়ে দেবো তোমাকে এরকম একটা হার। হিয়ার এমন কি ব্যাপার? এক সন্ধেবেলা মন্ত্রীর বাড়ি। কি গো, তুমি এসে গেছো? মহলে আমি কি বলেছিলাম তোমার মনে আছে? কোন কথা বলছো তুমি? এই হলো তোমার সমস্যা, তুমি এই রকমই করো। এই রকম একটা হারও আমাকে দিতে পারো না তুমি। চুপ করো, চেঁচিও না, আশেপাশের লোক শুনতে পাচ্ছে। বললাম তো হার দেবো তোমাকে। একদিন রাজ দরবারে ভোলা রানীর ঘরে কিছু মেরামতের কাজ করছিল। তখন মন্ত্রী ওখান থেকে যাচ্ছিল। আরে, এই ভোলা এখানে কাজ করছে, কেননা ওকে ছুটিতে পাঠিয়ে রানীর ওই হারটা চুরি করে নি, আর দোষটা ভোলার নামই দিয়ে দেব। বলবো ভোলা হার চুরি করে পালিয়ে গেছে। বাহ, কত বুদ্ধি আমার। বউও খুশি হয়ে যাবে, আর কেউ আমাকে সন্দেহ করবে না। ভোলা হলো আমার পথের কাঁটা। ভোলার কাছে গিয়ে মন্ত্রী বলে, আরে ভোলা, কাজ কিরকম চলছে? কাজ ভালো চলছে মন্ত্রী মশাই। রানীর কক্ষে কিছু কাজ ছিল, ওটাও হয়ে এসেছে। তুই যে বাড়ি যাওয়ার কথা বলছিলি, এখন কটা দিন মহলে কোনো কাজ নেই। তুই যদি চাস তাহলে বাড়ি থেকে ঘুরে আসতে পারিস। ধন্যবাদ মন্ত্রী মশাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এইবার মন্ত্রী মশাই ছুটি চাইতেই ছুটি দিয়ে দিল, এত ভালো ব্যবহার করলো। কিছু তো বুঝতে পারছি না, কিন্তু আমার কি, অনেকদিন পর বাড়ি ফিরছি, সবাই খুশি হয়ে যাবে। অন্যদিকে মন্ত্রী চুপচাপ হার চুরি করে নেয়। কিছুক্ষণ পর
ছোট রানী নিজের ঘরে আসে এবং হার খোঁজে। আরে, আমি তো আমার হারটা এখানেই রেখেছিলাম, কোথায় গেল? দাসী, তোমরা আমার ঘরের সব জায়গায় খোঁজ করো, ওই মূল্যবান হারটা আমার যেভাবেই হোক চাই। সব দিকে খোঁজার পরেও হার পাওয়া যায় না। তখন মহারাজ রানীর কক্ষে আসেন। রানী, কি হয়েছে? এত অস্থির হয়ে আছো কেন? কিছু খুঁজছো তুমি? মহারাজ, আমার এই দামি হারটা চুরি হয়ে গেছে। সারা ঘরে খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না। মহারাজ, আপনি কিছু করুন। হার চুরি করেছে? এত বড় সাহস কার হতে পারে? ঠিক আছে, আমি খোঁজ করে নেব কে এই কাজ করেছে, আর তাকে কঠোর থেকে কঠোরতর দণ্ড দেওয়া হবে। রাজ দরবারে। মন্ত্রী, এত দুঃসাহসের কাজ কে করতে পারে? যত তাড়াতাড়ি সম্ভব খোঁজ নাও, আর যে চুরি করেছে তাকে আমার সামনে নিয়ে আসো। মহারাজ, ক্ষমা করবেন, কিন্তু আমার একজনের উপর সন্দেহ হচ্ছে। সন্দেহ হচ্ছে? কার উপর? বলো, কে চুরি করেছে হার? মহারাজ, কাল থেকে ভোলাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, মহলে কোথাও দেখতেও পাচ্ছি না। মনে হয় হারটা ওই চুরি করে পালিয়েছে। ভোলা? না না, ও এরকম করতে পারে না। কিন্তু ভোলাই বা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল? আমি ওটাই বলছি মহারাজ, আমার মনে হচ্ছে ভোলাই চোর। মন্ত্রী, কিছু সেনাকে ওর বাড়ি পাঠিয়ে দাও, আর ওকে ধরে মহলে নিয়ে আসো। যদি ওকে বাড়িতে পাওয়া না যায় তাহলে ওর বাড়ির কোনো সদস্যকে উঠিয়ে নিয়ে আসো, তাহলে ও নিজে থেকেই চলে আসবে। আজ্ঞে মহারাজ, যেরকম আপনি আদেশ করবেন সেরকমই। ভোলার ঘরে রাজার সৈন্য আসে। ভোলার বউ তখন ছেলেকে খাওয়াচ্ছিল। এই শোনো, ভোলা কোথায় আছে? তাড়াতাড়ি বলো। ও তো এখন বাড়িতে নেই। কেন, কি হয়েছে? আপনারা এইভাবে ওরে খুঁজছেন কেন? চুরি করেছে, তাও আবার রানীর হার চুরি করেছে। না না, আপনাদের কোথাও ভুল হচ্ছে। কোনো ভুল হচ্ছে না। মহারাজ বলেছিলেন যদি ভোলাকে না পাওয়া যায় তাহলে ওর পরিবারের সদস্যকে উঠিয়ে নিয়ে যেতে। এই বাচ্চাটাকে নিয়ে নাও। না না, ছাড়ো ছাড়ো আমার ছেলেকে, ওকে নিয়ে যেও না। যদি ভোলা মহলে না আসে তাহলে কি ফাঁসি দিয়ে দেওয়া হবে, বলে দিও ভোলাকে। এরপর সেনারা ভোলার ছেলেকে উঠিয়ে নিয়ে চলে যায়, আর বেচারা ভোলার বউ কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ভোলা বাড়িতে আসে, তখনও বউকে কাঁদতে দেখে বলে, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? আর গোলু কোথায়? রাজার সেনা এসেছিল, ওরা বলছিল যে তুমি নাকি রানীর হার চুরি করেছো। ওরা আমার গোলুকে তুলে নিয়ে চলে গেছে গো, আর বলেছে যদি তুমি মহলে রাজার কাছে না যাও তাহলে ওরে ফাঁসি দিয়ে দেবে। আমার ছেলেটারে তুমি বাঁচাও। কি বললে? চুরি? রানীর হার চুরি? নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে, আমাকে যেতে হবে। তুমি চিন্তা করো না, আমি নির্দোষ। আমি রাজাকে সবই জানাবো। তখন ভোলার বউ কটা রুটি কাপড়ে বেঁধে ওকে দিয়ে দেয়। ভোলা ওটা নিয়ে মহলের দিকে চলে যায়। কিছুটা যাওয়ার পর জঙ্গলের রাস্তায় একটা ইঁদুর দৌড়তে দৌড়তে ভোলার পিছনে এসে লুকিয়ে পড়ে। ভোলা কিছু বোঝার আগেই ইঁদুরটা বলে ওঠে, আরে ভাই, আমাকে সাহায্য করো, এই সাপটা না হলে আমাকে খেয়ে নেবে। তখনই একটা সাপ ওই ইঁদুরটার পিছন পিছন চলে আসে। এই, তুমি কোথা থেকে এলে? যাও বলছি এখান থেকে, এই ইঁদুরটা আজকে আমার পেটে ঢুকবে। দেখো সাপ, তুমি ইঁদুরটাকে খেও না, ওকে যেতে দাও। হ্যাঁ, ঠিকই বলেছে ও, আমাকে ছেড়ে দাও। এইভাবে কি করে ছেড়ে দেব? ঘোড়া কি এখন ঘাসের সাথে বন্ধুত্ব করবে? কখনো শুনেছো এটা? আমি আমার শিকারকে ছেড়ে দিলে তো না খেয়ে মরবো। হে ভগবান, আমি কি আর বাঁচতে পারবো না? ইঁদুর ভাই, তুমি কেঁদো না, কিচ্ছু হবে না তোমার। সাপ ভাই, তুমি আমার কথাটা একটু শোনো। তুমি চাইলে অন্য কিছু খেতে পারো, আমার কাছে রুটি আছে, তুমি রুটি খেয়ে নাও। রুটি? না না, রুটি চাই না আমার, বুঝলে? আমার এখন মাংস খেতে ইচ্ছে করছে। আমি হলাম সাপ, আমি অভ্যাসের দাস। এবার সরো সরো এখান থেকে, খেতে দাও, খুব জোরে খিদে পেয়েছে আমার। তুমি এইভাবে কথা শুনবে না, ঠিক আছে? এক কাজ করো, তুমি ইঁদুর ভাইকে ছেড়ে দাও আর আমাকে মেরে আমার মাংস খেয়ে নাও। যেরকম তুমি বলবে, আমার তো মাংস খাওয়া নিয়ে দরকার। তবে তুমি খুব অদ্ভুত মানুষ, একটা জানোয়ারের জন্য নিজের জীবন ত্যাগ করতে চাইছো। খুব ভালো মানুষ তুমি। যাও,
ছেড়ে দিলাম তোমাদের, তোমরা এবার কি মনে রাখবে? বাহ, শোনো সাপ ভাই, তোমরা এখন যাও। তোমাকে অনেক ধন্যবাদ। যদি তুমি না থাকতে তাহলে আমাকে এখনই সাপটার পেটে যেতে হতো। 100 আনা সত্যি কথা এটা, কিন্তু তুমি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? ভোলা সাপ আর ইঁদুরকে সব সত্যি কথা খুলে বলে। ভোলা ভাই, তুমি আমাকে অনেক সাহায্য করেছো। এখন আমি তোমার সাথে গিয়ে তোমারও সাহায্য করতে চাই, আর আমরা তোমার ছেলেকে ঠিক ফেরত নিয়ে আসবো। দেখো, কিন্তু তুমি আমার কি উপকার করবে? তুমি শুধু দেখে যাও, আমরা ইঁদুরা না অনেক কাজ করতে পারি। তুমি তো একা একাই যাচ্ছ, একের থেকে ভালো হলো 2। এইভাবে তোমরা দুজন একা একা গেলে কি করে হবে? যদি দুজন যেতে পারো তাহলে আমিও যাব তোমাদের সাথে। ভোলা ইঁদুর আর সাপের সাথে মহলের দিকে চলে যায়। কিছুটা যাওয়ার পর জঙ্গলে একটা পাহাড়ের পাশে বিড়ালের পিছনে কুকুর দৌড়চ্ছিল। ভোলা সেটা দেখে বলে, আরে কুকুর, তুমি এই বিড়ালটার পিছনে কেন দৌড়াচ্ছ? তুমি কে ভাই? আমার রাস্তা কেন আটকাচ্ছ? কি হয়েছে তোমার? সরো এখান থেকে, বিড়ালটা পালিয়ে যাবে তো। এমনি আজকে আমার কোনো খাবার জোটেনি। দাদা, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো, আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। এইভাবে কি করে বাঁচিয়ে নিল? আমি তোকে ছাড়বো না। দাঁড়াও দাঁড়াও, যদি তোমার খিদে পেয়ে থাকে তাহলে আমার কাছে খাবার আছে, এটা খেয়ে নাও। আজ আমার ননভেজ খাওয়ার ইচ্ছে ছিল, আর তুমি আমাকে ভেজ খাওয়াচ্ছ। ঠিক আছে, তোমার কথায় আমি ওকে ছেড়ে দিলাম। হেই, যা যা এখান থেকে বলছি। এখন আমাকে খাবার খেতে দে। তুই আমাকে খাবার জন্য আমার পিছনে দৌড়স, আমি কিন্তু তোকে বিয়ে করতে চাই। হাট হাট বলছি এখান থেকে। বিয়ে করবো তা আবার তোকে? হ্যাঁ, ঠিক আছে, তোমরা এখানে থাকো, আমাদের একটু তাড়া আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ দাদা, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন। আপনি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন? ভোলা কুকুর আর বিড়ালকে নিজের সাথে হওয়ার সব কথা বলতে থাকে। তখনই বিড়াল বলে, দাদা তুমি যাই বলো না কেন, তুমি যখন আমায় সাহায্য করেছো আমি তোমার সাথেই যাব। কিন্তু আমরা 3 জন তো একসাথেই যাচ্ছি। তো কি হয়েছে দাদা, 3-এর থেকে ভালো হলো 4। দেরি করো না, তোমার ছেলেকে বাঁচাতে হবে। এইভাবে কি করে চলে যাবি তুই? সবাই অতিথি হয়ে যাচ্ছিস, আর আমার কি হবে? আমাকেও খাবার খাইয়েছে, আমিও যাব তোদের সাথে, একসাথেই যাব। যদি 1-এর থেকে ভালো 2, 2-এর থেকে ভালো 3, আর 3-এর থেকে ভালো 4 হয়, তাহলে 4-এর থেকে ভালো 5 হবে। এইভাবে ওরা 5 জন ওখান থেকে মহলের দিকে চলে যায়। আর মহলের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে ভোলা ওদের বলে, আমি মহলের কাছে যাব, তখনই তোমরা চারিদিকে ভালো করে খুঁজবে, আর দেখবে যে রানীর হার কে চুরি করেছে। আমার রাজার মন্ত্রীর উপরই সন্দেহ আছে, সবাই সাবধানে থেকো কিন্তু। সাপ, ইঁদুর, কুকুর আর বিড়াল মহলের আলাদা আলাদা কোণে ঢুকে যায়। আর ভোলা ওখানে গিয়ে পৌঁছে যায় যেখানে ওর ছেলেকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গোলু একটা কোণায় দাঁড়িয়ে কাঁদছিল। কাঁদিস না বাবা, আমি চলে এসেছি, এখন আর তোর কিচ্ছু হবে না। ভোলা মহারাজকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু রাজা ওর একটাও কথা শোনে না। অন্যদিকে একটা ঘরে মন্ত্রী রানীর হারটাকে লুকাচ্ছিল। তখনই সেখানে বিড়াল চলে আসে, আর যখনই মন্ত্রী একটা ফুলদানিতে হারটা রাখে, বিড়াল পিছনে ঢুকে হারটা নিচে ফেলে দেয়। মন্ত্রী অবাক হয়ে যায়। আমার সাথে চালাকি করলে চলবে না মন্ত্রী মশাই। কি হলো ব্যাপারটা? এই হারটা ফুলদানিতে থাকছে না কেন? অন্য কোথাও লুকিয়ে দেখি। মন্ত্রী হার নিয়ে হারটাকে অন্য ঘরের দিকে রাখতে যাচ্ছিল। ওখানে কুকুর দাঁড়িয়েছিল। কুকুরটা জোরে জোরে ঘেউ ঘেউ করে মন্ত্রীর পিছন পিছন দৌড়তে থাকে। আরে পালাও পালাও এখান থেকে, এই কুকুরটা এখানে কোথা থেকে চলে এলো? তখনই দৌড়তে দৌড়তে ওর সামনে একটা সেনা চলে আসে, আর তাড়াহুড়োতে মন্ত্রী ওই হারটা নিজের পাগড়ির ভেতরে লুকিয়ে নেয়, যেটা কুকুরটা দেখে ফেলে। মন্ত্রী মশাই, মহারাজ আপনাকে এক্ষুনি দণ্ডগৃহে ডাকছে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আমি ওখানেই যাচ্ছিলাম। দণ্ডগৃহে সবাই দাঁড়িয়েছিল, রাজা, ওনার রানীরা, আরো সবাই।
আর ভোলার গলায় ফাঁসির দড়ি লাগানো ছিল। গোলু পাশে দাঁড়িয়ে কাঁদছিল। মন্ত্রী জল্লাদকে ফাঁসি দেওয়ার জন্য ইশারা করে। জল্লাদ সম্মতি জানিয়ে ফাঁসি দিতেই যাবে, তখনই কুকুরটা জোরে জোরে ঘেউ ঘেউ করতে থাকে। সাপকে ইশারা করে সে সব কিছু জানিয়ে দেয় যে হাড়টা কোথায় আছে। আর অন্যদিকে ইঁদুর ফাঁসির দড়িটা কেটে দিতে থাকে। আর তাড়াতাড়ি ফাঁসির দড়ি কেটে ফেলাতে ভোলা ফাঁসি থেকে বেরিয়ে আসে। কিছুক্ষণ পর সাপ তাড়াতাড়ি করে মন্ত্রীর পায়ের সাথে জড়িয়ে যায়। মন্ত্রী জোরে জোরে চেঁচাতে থাকে আর এদিক ওদিক দৌড়তে থাকে। সব দিকে দৌড়ে দৌড়ে সে চেঁচাতে থাকে। এই কুকুর, সাপ এইসব কোথা থেকে এলো এখানে? দৌড়তে দৌড়তে মন্ত্রী নিজেকে সামলাতে পারে না আর রানীর সামনে পড়ে যায়। এর ফলে ওর পাগড়িটা অনেক দূরে গিয়ে পড়ে আর হাড় রানীর পায়ের সামনে পড়ে যায়। মন্ত্রী মশাই, এই হাড়টা আপনি চুরি করেছিলেন? এ কি মন্ত্রী, তোমার এত বড় সাহস! আর আমি ভোলার কথা একটুও বিশ্বাস করিনি। ভোলা গোলুকে কোলে তুলে বলে, মহারাজ, আমি গরিব হতে পারি কিন্তু চোর না। আমি জানি না মন্ত্রী মশাই আমার সাথে কেন এরকম করেছে। এমন ভুলের শাস্তি শুধুমাত্র মৃত্যুর দ্বারাই দেওয়া সম্ভব। সেনাপতি, মন্ত্রীকে ফাঁসি দাও। মহারাজ, দয়া করে আপনি মন্ত্রী মশাইকে ক্ষমা করে দিন। সত্যি তুমি ভোলা, আমি তোমার উপর খুব খুশি হয়েছি। তোমাকে আজ থেকে আমি আমার নতুন মন্ত্রী ঘোষণা করলাম। কিন্তু আমাকে একটা কথা বলো, এই বিড়াল, কুকুর, ইঁদুর, সাপ এখানে কোথা থেকে এলো? এরা যদি না থাকতো তাহলে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারতাম না। আর এইভাবেই ভোলার সততার জয় হয় আর দুষ্টু মন্ত্রীকে রাজ্য থেকে বের করে দেওয়া হয়।